প্রচুর এন্ট্রি লেভেলের জব এলিমিনেটেড হচ্ছে, যেটা এখন এআই করে ফেলতে পারে। ইউ ডোন্ট নিড এ নিউ ম্যানেজমেন্ট ট্রেনি অর ক্লার্ক অর ওই টাইপের রোল। সো উই আর গোয়িং থ্রু ট্রানজিশন। উই শুড নট বি ডিগ্রি ড্রিভেন। আমাদের একটা মাইন্ডসেট আছে, ভাই আমি চৌধুরী বংশের আবাদ সৈয়দ বংশের ছেলে, আমি কেমনে কার্পেন্টার হব বা আমি মিস্ত্রির কাজ করব। আমি ওখানে একটা অ্যানালজি আনছি যেটা আমি অ্যাডভাইস করব, সেটা হচ্ছে ফোকাস অন ইউর স্কিল। পৃথিবীতে ছোট বড় স্কিল বলতে কিছু নাই, একটা জব কখনো যাবে না যেগুলো আমরা হাতে করি। ব্রিক লেয়ারিং এর কাজ, রাজমিস্ত্রির কাজ, যার 5টা কোয়ালিটি আপনার যদি না থাকে, আপনার আজকালকার দিনে ওই ট্রেডিশনাল লিডারশিপ কালচার দিয়ে আপনার হবে না। আর আরেকটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট বিহেভিয়ার এজ এ লিডার, যেটা আমাদের অফেন আই ফাইন্ড ইট মিসিং, সেটা হচ্ছে ডিবেট অ্যালাউ করে না। ডিবেটটাকে বেয়াদবি হিসাবে আমাদের সমাজে ধরা হয়। এটা কিন্তু মডার্ন লিডারশিপ কালচারে ভেরি নেগেটিভ। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি skill.jobs প্রেজেন্ট মিট দ্য লিডার্স উইথ KM হাসান রিপন। আপনারা জানেন যে আমাদের মিট দ্য লিডার সেশনে আমরা বিভিন্ন অর্গানাইজেশনের টপ লিডারদেরকে আমরা নিয়ে আসি, যাদের ইনসাইটগুলো আমরা জানার চেষ্টা করি, যেটা আপনাদের সুযোগ হয় আপনাদের পার্সোনাল ডেভেলপমেন্টে, অর্গানাইজেশনাল ডেভেলপমেন্টে। আজকের এপিসোড অত্যন্ত এক্সাইটিং একটা এপিসোড হতে যাচ্ছে, বিকজ আজকে আমি যার সাথে আপনাদের পরিচয় করে দিব এবং যার ইনসাইটগুলো আপনাদের সামনে আমরা নিয়ে আসার চেষ্টা করব, তিনি বাংলাদেশের কর্পোরেট জগতের, আমি বলবো সিম্পলি হি ইজ অ্যান আইকন, এবং যার কাছ থেকে আসলে ইন্সপায়ার হয়েছে এরকম অসংখ্য লিডারকে আমি ব্যক্তিগতভাবে চিনি। হি ইজ নান আদার দ্যান মিস্টার মাহতাবউদ্দিন আহমেদ। হি ওয়াজ আ ফর্মার সিইও অফ রবি, দ্য ফাউন্ডার অফ বিল্ডকম কনসালটেন্সিজ, অ্যান্ড আমি বলবো হি ইজ আ জেনুইন কর্পোরেট লিডার ফর বাংলাদেশ। হি ইজ দ্য ফার্স্ট এভার হোমগ্রোন টেলিকম সিইও ইন বাংলাদেশ। ওয়েলকাম মাহতাব ভাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি গুগল করছিলাম আপনার সম্বন্ধে, অ্যান্ড আপনার জার্নিটা আমি পড়ছিলাম। মানে খুব চমৎকারভাবে একটা ট্যাগলাইন এসেছে, ফ্রম ম্যানেজমেন্ট ট্রেইনি টু হোম গ্রোন সিইও ফর আ মাল্টিন্যাশনাল। সো এই যে জার্নিটা আপনার, সেই 91-এ আপনি সম্ভবত ঢাকা ইউনিভার্সিটি থেকে আপনি বের হলেন, তারপরে আবার আপনি স্কিলসটাকে শার্পেন করবার জন্য, আমি দেখছি যে আপনার জার্নিতে স্কিলসটাকে আপনি খুব প্রাধান্য দিয়েছেন এবং স্কিলসটা দিয়েই আপনি পরিচিত হয়েছেন। এবং আমি দেখলাম যে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট হিসেবে আপনি পরিচিতি, এন্ড দেন তারপরে ইউনিলিভারের জার্নি, ফ্রম কর্পোরেট করিডর টু কনসিয়াস লিডার। আই নট অনলি মি, বাট আমি মনে করি আমাদের অডিয়েন্স আসলে জানতে চাই, যদি একটু ব্রিফলি বলেন, হাউ ওয়াজ দ্যাট জার্নি? You know, any journey has got ups and downs, but আমি বলবো যে till my last assignment, journey was quite fascinating. যেটা আমি বললাম যে আমি যখন ক্যারিয়ার শুরু করি, আমার প্রধান অবজেক্টিভ ছিল আমি এন্টারপ্রেনিয়র হব। এই যে স্কিল ডেভেলপমেন্টের কথা বললেন, আমি আচ্ছা ঠিক আছে, আমি কিছুদিন ফাইন্যান্স সেক্টরে কাজ করি, যেহেতু অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সে লেখাপড়া করেছি, কিছুদিন অ্যাকাউন্টিং ফাইন্যান্সের চাকরি করে, তাহলে আমার একটা প্র্যাকটিক্যাল নলেজ হবে। সো সেই জন্য আইডিএলসিতে আমি প্রায় 15-20 বছর মতো ছিলাম। তারপর মনে হলো আচ্ছা ঠিক আছে, আমার তো একটা ব্যবসা ঢোকার আগে একটু ম্যানুফ্যাকচারিং আর মার্কেটিং তো শিখতে হবে। তখন কিন্তু ইউনিলিভারের অপরচুনিটি আসে। ঢাকার ছেলে আমি চলে গেলাম চিটংয়ে। সো কিছু মার্কেটিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং শিখবো একটা মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে। সো দ্যাট ওয়াজ দ্য প্ল্যান। সো এখানে 2 বছর, ওখানে 2 বছর, তারপর আই গেট ইনটু মাই ওন বিজনেস। সো দ্যাট ওয়াজ দ্য প্ল্যান। আমার স্টুডেন্ট লাইফের ড্রিম বা যেটাই বলেন, দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি দ্য অ্যাম্বিশন অ্যান্ড ড্রিম। কিন্তু অনেক সময় আমরা যেটা চাই সেটা হয় না, এবং অনেকে যখন আমাকে এই ধরনের প্ল্যান বলে আমি এটা করবো সেটা করবো, তারপর এন্টারপ্রেনারশিপে যাবো, আমি বলছি ভাই ইউ মাইট ফল ইনটু দ্য সেম ট্র্যাপ অ্যাজ আই ডিড। সেটা কিরকম, যখন আমি ইউনিলিভারে ঢুকলাম তখন দেখা যাচ্ছে প্রতি বছর আমাকে প্রমোশন দেওয়া হচ্ছে, রিকগনিশন দেওয়া হচ্ছে, আমার কাজে রিকগনিশন দেওয়া হচ্ছে। ওয়েন ইউ গেট সো মাচ অফ রিকগনিশন মানে কাজে, তখন কিন্তু একটা মানে ইউ গেট হুকড ইনটু ইট, একটা কমফোর্ট জোনে চলে যায়। আমি তো এত রিকগনিশন পাচ্ছি, এখন অন্য অল্টারনেটিভটা ইজ অলওয়েজ এ রিস্কি, এন্টারপ্রেনারশিপ ইজ অলওয়েজ এ রিস্কি প্রপোজিশন। সো আমার কাছে মনে হচ্ছে যে আই গট স্টাক ইনটু সামথিং হুইচ আই নেভার ওয়ান্টেড। সো কর্পোরেট লাইফে আমি ঢুকে গেলাম, অ্যান্ড কর্পোরেট রিকগনিশন পেলে যেটা হয়, ইউ ফাইন্ড মোর কমফোর্টেবল ইন দ্যাট লাইন, আমি ওখানে চলে গেলাম।
সো ওইভাবে চলতে থাকলো টিল দ্য টাইম আই গট ম্যারিড। হ্যাঁ, আমার ওয়াইফ যখন আই মেট হার, ওর একটা কন্ডিশন ছিল যে চাকরির মধ্যে থাকতে হবে, ব্যবসা করা যাবে না। সো ইট ওয়াজ এ ফাইনাল নেল অন দ্য কফিন যে না ঠিক আছে, আমার তাহলে কর্পোরেট লাইফে চলতে হবে। সো ওইভাবে চলে গেছে। আমি বলবো যে আই ওয়াজ এক্সট্রিমলি লাকি যে আমার বসগুলো ছিল খুবই ভালো, কারণ আমি মনে করি বসের একটা ইনফ্লুয়েন্স ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফর একটা লিডারশিপে গ্রোর পিছনে, অ্যান্ড ইউর টিম ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট। হ্যাঁ, উপরের দিকে বস আর ইউ দ্য টিম, কারণ আমি মনে করি এ লিডার ইজ অ্যাজ গুড অ্যাজ দেয়ার টিম, এবং দ্যাট ট্রিমেন্ডাসলি হেল্প মি। সো আমি বলবো যে সিও হওয়ার জার্নি পর্যন্ত এই কম্বিনেশনটা ওয়ার্ক ফর মি ভেরি ভেরি ওয়েল। এর মধ্যে আমার এত 30 বছরের জার্নিতে আমি বলবো না সব বস ভালো ছিল, আমার 2টা বস আমার ভালো ছিল না, আমি মানে হয় নাই, and I think that's normal. সো সব বস ভালো হবে তাই না। এর জন্য একটা জিনিস বলে লিডারশিপে, বস ইজ সামথিং ইউ ক্যানট চুজ, ইউ হ্যাভ টু লার্ন টু ডিল উইথ ইউর বস। হ্যাঁ, তার মধ্যে আমার ফেলিউর ছিল। সো দ্যাটস দ্য ওয়ে ইট ইজ। আই থিংক ইট ওয়াজ এ ফান রাইড আমি বলবো। বাট আরেকটা কোয়েশ্চেন এখানে আসে, ফর এক্সাম্পল লাইক আপনি ঢাকা ইউনিভার্সিটিতে যখন পড়লেন, সো ডেফিনেটলি আপনি অ্যাকাউন্টিং এর উপরে আপনার গ্রাজুয়েশন, এটা কি আপনার তরফ থেকে সিলেকশন ছিল, নাকি অনেক সময় এরকম হয় যে আমি আমার পছন্দের সাবজেক্ট পাইনি তাই আমি অ্যাকাউন্টিং এ গেলাম? আপনার ক্ষেত্রে কি হয়েছে? এটা আমার ক্ষেত্রে আসলে পরেরটা। শুনুন, তখনকার দিন আমি যখন ইউনিভার্সিটিতে, আমি স্কুল লাইফে আই ওয়াজ নট এ ভেরি গুড স্টুডেন্ট, আমি ভালো স্টুডেন্ট ছিলাম না। সারাক্ষণ খেলাধুলা, হ্যাঁ, বাংলা সিনেমা দেখা, খেলাধুলা করা, লেখাপড়া ওয়াজ নট ইন মাই প্রায়োরিটিতে, একদমই ছিল না। সো বাট সামার নর্মালি আমি ম্যাথে ভালো ছিলাম, বাট যখন ওই যে ক্লাস 8 থেকে 9-এ ওঠার সময় সাবজেক্ট চুজ করতে হয়, আমার মনে আছে আমার ম্যাথের স্কোর ছিল 39.25, 40 হলে আমি সায়েন্সে ঢুকতে পারি। আচ্ছা, বাবা আমার শখ ছিল আমি সায়েন্সে লেখাপড়া করবো। তখন আমাদের আসলে যেহেতু যে লেখাপড়া ওয়াজ নট এ প্রায়োরিটি, কোন সাবজেক্টে ঢুকবো এটা আমারও মাথা ব্যথা ছিল না। বাট তখন আমি সায়েন্সের জন্য অ্যাপ্লাই করলাম, তখন টিচার বললো যে তোমার তো 13.9.25, তোমার তো 0.7 একটা শর্টফল আছে, তুমি কেমনে ঢুকবা? তখন আমি হয়তো তখন পুশ করলে টিচার দিকে হয়তো আমি সায়েন্সে যেতে পারতাম। তখন আমি বললাম যে ঝামেলা করার দরকার নাই, আমি কমার্সে ঢুকি। সো টু আনসার ইউর সেকেন্ড পয়েন্ট ইজ রাইট, যে না আমার প্ল্যানে ছিল সায়েন্স, বা বাবা আমার প্ল্যানে ছিল সায়েন্স, আমি বলবো। পরে আমি কমার্সে ঢুকি, এন্ড আই স্টিক টু ইট, আলহামদুলিল্লাহ। সো আর ওই জায়গায় আমি কোনো, বাট ওই ধরনের চিন্তাটা আসেনি না যে মানে কাইন্ড অফ এরকম যে এখন যেমন আমি যখন এখনকার তরুণদের দেখি, একটা সময় তারা ফ্রাস্ট্রেশনের জায়গাটা তুলে ধরে যখন তাদের সঙ্গে একটু ডিপলি আলোচনা করা হয় যে স্যার ইট ওয়াজ নট, বা ভাইয়া ইট ওয়াজ নট মাই মানে চুজেন সাবজেক্ট, আমি আসলে অন্যদিকে চাচ্ছিলাম, মানে কাইন্ড অফ একটা যে জোর করে কি করা। না 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 না, ভালোই বাসতেন কমার্স। না না, আমি আমার কি, আমার একটা জিনিস যেটা কাজ করেছেন, হুইচ হেল্প মি টু পারফর্ম ওয়েল ইন কর্পোরেট কালচার, এক্সেপ্ট এ ফিউ ফেলিয়ার, আমি বলবো প্রত্যেকটা লিডারশিপের কিছু ফেলিয়ার থাকে। আমার ক্ষেত্রে বলবো যে আই অলওয়েজ ওয়ান্টেড টু বি এন্টারপ্রেনিয়ার। আমি যখন লেখাপড়া করছি, আমার কিন্তু মুখস্থ বিদ্যা টাইপের আমি লোক না, আমাকে মুখস্থ দিতে বললে দ্যাটস দ্য লাস্ট থিং আই ক্যান ডু। সো আমার যেটা ছিল, আমি যেহেতু এন্টারপ্রেনিয়ার হব, সবকিছু যেটা লেখাপড়া করছি এটা আমি ভিজুয়ালাইজ করার চেষ্টা করতাম। ওই জন্য কিন্তু আমার কখনো যে ওটা নিয়ে চিন্তা করতাম আমি পরীক্ষার হলে গিয়ে কি আমি কি সবগুলো উত্তর দিতে পারবো, ইট নেভার হ্যাপেন উইথ মি। হ্যাঁ, বিকজ আপনার কাছে নলেজ, আমার নলেজটা আছে, আমি যখন জিনিসটা পড়ছি নট টু পাস দ্য এক্সাম, অফকোর্স এক্সাম পাসের একটা ইয়ে থাকে, বাট মাথায় ছিল যে গেইন দ্য নলেজ, এটা বিজনেস আমি কিভাবে অ্যাপ্লাই করব। এটা কিন্তু আমি বলবো ইন্টারমিডিয়েট থেকে আমি এই কোয়ালিটিটা ডেভেলপ করি, যার ফলে আমার পরীক্ষার কোশ্চেন কমন আসবে কি না আসবে আমার মনে হয় না কখনো আমি যখন খারাপ স্টুডেন্ট থেকে গ্র্যাজুয়ালি একটু ভালোর দিকে যাচ্ছি, এই জার্নিতে আমার কোশ্চেন কমন পড়েনি আমি কখনো, মানে এটা হয় না। আমি একবার যদি পড়ে ফেলছি এবং আমি বুঝছি টপিকটা, আমি আনসার করতে পারবো। সো আমার ইট হেল্প মি ট্রেমেন্ডাসলি ইভেন অন দ্য জব। আমি যখন আমাকে অনেকে বলে যে মানে আমাকে যে ফিডব্যাক, আমরা 360 ফিডব্যাক পেয়ে অবশ্যই সিন্স 1996, সবাই বলতো আমি অ্যাজ এ সিএফও বা ফাইন্যান্স ডিরেক্টর বা ফাইন্যান্স লিডার, আমার অ্যাপ্রোচটা সবসময় ডিফারেন্ট ছিল। আমি বিজনেস পার্সপেক্টিভে দেখতাম। সিএফওরা একটু কনজারভেটিভ হয়, সিএফওরা বা ফাইন্যান্সের লোক বা অ্যাকাউন্টিং এর লোকরা একটু কনজারভেটিভ এবং ক্লোজ থাকতে পছন্দ করে।
এবং এদের দে আর নর্মালি নট এ ভেরি পপুলার পিপল উইদিন দ্য কর্পোরেট ইয়েতে, হ্যাঁ, তারা কিন্তু একটু হেটেড হয়। সো ওই জায়গাটা আমার একটা ইয়ে ছিল, যেহেতু আমি হলিস্টিক, আমি যে বিজনেস নিজেকে গ্রো করতেছি, বিজনেসম্যান হবো। সো আমার মনে ওই চিন্তা ভাবনাটা আমাকে সিএফও রোল করলেও সিএফওর মতো ট্রেডিশনাল বিহেভিয়ারটা আমার ডেমনস্ট্রেট হতো না। That actually tremendously helped me. So from the day one, I wanted to be a business person, not a CFO or CEO বা ওটা না, ওটা হচ্ছে ন্যাচারাল প্রসেস, কর্পোরেট প্রসেস আমাকে উপরে নিয়ে আসছে। আপনি কি বলতে যাচ্ছেন, আমি এই কোয়েশ্চেনটা আপনাকে করতাম যে এই যে কনজারভেটিভনেস আপনি যেটা বলেন যে অ্যাটিটিউডের দিক থেকে এবং একটু নিজেকে আড়াল করে রাখা, হয়তো অর্গানাইজেশনের স্বার্থে নিজেকে আড়াল করে রাখে, হয়তো বেশি ফ্রেন্ডশিপ আবার তার টপ ম্যানেজমেন্ট পছন্দ করে না, যে ওয়াই ইউ আর মিংলিং উইথ এভরিওয়ান, এটাও হয়তো অনেক সময় চায় না। এই ধরনের একটা কনজারভেটিভ আইডিয়া হয়তো সে ক্লাসরুম থেকেও পেতে পারে অথবা তার নেটওয়ার্ক থেকেও পেতে পারে। ডু ইউ থিংক দ্যাট ইট হেল্পস টু গ্রো? ইট ডেফিনেটলি হেল্পস। আমি যদি বলি, আমার কিন্তু বেসিক একটা প্রত্যেকটা হিউম্যানের একটা স্টাইল থাকে, লিডারশিপ স্টাইল। আমি অ্যাজ এ হিউম্যান বিং ইজ এক্সট্রিমলি ইন্ট্রোভার্ট একটা মানুষ, কিন্তু আমি যখন রবিতে ছাড়ি তখন আমি কথাটা অনেক জায়গায় বলেছিলাম বিং ইন্ট্রোভার্ট, কিন্তু যারা আমাকে আবার পার্সোনালি চিনে ওরা বলেছে হাউ ক্যান ইউ বি ইন্ট্রোভার্ট, ইউ আর মিক্সিং উইথ এভরিওয়ান, এটা সেটা। আমি কিন্তু যে ইন্ট্রোভার্টনেস যে আমার একটা প্রবলেম, এটা আমি আইডেন্টিফাই করি আমি ইন্টারমিডিয়েটে থাকতে, যে দিস ইজ এ প্রবলেম, অ্যান্ড ইফ আই ওয়ান্ট টু বি এ লিডার, ওয়েদার এ বিজনেস লিডার বা কর্পোরেট লিডার, এই ইন্ট্রোভার্টনেস দিয়ে আই ক্যানট গো টু দ্যাট লেভেল। সো আমি কিন্তু এটার উপরে, এটা ইনহেরিটেড উইকনেস ছিল, আমি এটা আই হ্যাড টু ওয়ার্ক অন ইট। এবং আমি কিন্তু সবসময় ইন্টারমিডিয়েট পর থেকে যেখানে একটা ফ্রেন্ড হয়েছে, আই ট্রাই টু মেনটেন দ্যাট নেটওয়ার্ক। সো এখনো মানে অনেক সময় হয় না, যখন চাকরি ছেড়ে দিলে একটা জিনিস একটা মানে ইউ উইল হ্যাভ এ বেটার এক্সপিরিয়েন্স ওয়ান্স ইউ লিভ জব। আমি আমার বাবাকে দেখছি যখন ব্যাংকের জেনারেল ম্যানেজার ছিলেন, রিটায়ার করছেন, all on a sudden all friends are gone, all relatives are gone, একদম মানে চাকরি গেছে, ওনার নিডটা শেষ হয়ে গেছে। আমি কিন্তু ছোট কাল থেকে দেখে আসছি যে ওয়ান্স ইউ উইল নট বি ইন দ্য পাওয়ার, আপনার আশেপাশে এই সকল লোক থাকবে না। বাট যখন আপনি নেটওয়ার্ক মেনটেন করেন, আমি দেখেছি আমার ধরেন এখন 2% অফ জেনুইন লোক আছে এখনো ইয়ে করে, বাট আমি আমাকে ভ্যালু দেয় নট, বাট আমি বলবো আমি is better than many other leaders I have seen. যারা ধরনের যে ক্লোজ ডোর থাকে না, তাদেরকে ভুলে যেতে বেশি সময় লাগে না। অ্যান্ড আপনি যখন বেশি সফট থাকবেন, বেশি চুপচাপ থাকবেন, ইউ ডোন্ট ক্রিয়েট ইম্প্যাক্ট সো মাচ ইন পিপলস লাইফ। আপনি ইম্প্যাক্ট ক্রিয়েট করতে হলে তাদেরকে লিসেন করতে হবে, তাদেরকে ইনফ্লুয়েন্স করতে হবে, ডিফারেন্ট সিচুয়েশনে ডিফারেন্ট পিপলকে ডিফারেন্ট ভাবে আপনাকে ট্রিট করতে হবে। এখন আপনি যদি একটা মনোটোনাস স্টাইলে লোকজনের সাথে কথা বলেন, কাজ করেন, that will not work. At times you have to make a lot of noise, at times you have to be very soft. So আমার মনে হয় you have to have different shade of behavior, right, but within a control. মানে আমি বলবো যে একটা কন্ট্রোলনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি এখানে একটা ছোট্ট আমার কাছে মনে হয় যে আমরা যখন এই পডকাস্টটা করব, একটা তো লং ভার্সনের পডকাস্টটা যাবে সোশ্যাল মিডিয়া, আমাদের যে চ্যানেলস গুলো, এখানে খুব চমৎকার একটা রিলস এর মতো হবে। কারণ আমি এখন যে কোয়েশ্চেনটা বলবো সেটা হচ্ছে যে আপনি বলেন যে আপনি ইন্ট্রোভার্ট এন্ড ইউ আইডেন্টিফাইড ইট অ্যাজ এ প্রবলেম এন্ড ইউ ওয়ান্টেড টু ওভারকাম ফ্রম দিস ইন্ট্রোভার্ট টুয়ার্ডস জার্নি অফ এক্সট্রোভার্ট। হোয়াট ডিড ইউ ফলো? সিম্পল টু ফলো বেসিক জিনিস হচ্ছে, যখন একজনের সাথে পরিচয় হচ্ছে, ইউ মেনটেন দ্যাট রিলেশনশিপ। 3 মাসে একবার নক করা, 6 মাসে একবার নক করা। আই ইউজ্ড টু ভিজিট देयर অফিস। হ্যাঁ, I cannot just become a very good friend as such, but আমার তার যোগাযোগ রাখতাম, কেমন আছো, ভালো আছো, এরকম আমার কিছু আমার অনেকে ফলো করতাম। আমার একজন বস ছিল সঞ্জয় মেহতা, হ্যাঁ, ওকে আমি লিডার হিসেবে দেখেছি, ও অনেক অ্যাকুয়ার্ড কোয়ালিটি ছিল, মানে আপনি দেখলেই বুঝতে পারবেন। ইফ আই অবজার্ভ সামওয়ান, আমি বুঝতে পারি এটা হচ্ছে ওর অ্যাকুয়ার্ড কোয়ালিটি। যে আমরা বই পড়ে কিন্তু আমরা অনেক কিছু, অনেক ট্রিক্স আমি শিখি। একটা ট্রিক্স ছিল, একটা লোকের থেকে কার্ড পেলেন, পেলেন, কিপ ইন টাচ। আপনি কখন তাকে লাগবে ইউ ডোন্ট নো। হ্যাঁ, এই যে আমি যখন ইন্টারমিডিয়েট থেকে যে অভ্যাসটা শুরু করলাম, ইন্টারমিডিয়েট থেকে আমি শুরু করছি, আই আইডেন্টিফাইড, আমি ইন্টারমিডিয়েট শুরু করি। এইটা যখন আপনি নার্চার করতে থাকবেন না, যখন বছর পর বছর পার হবেন, মানে প্রথম 2-3 বছর কিছুই বুঝবেন না,
5 বছর পর যখন দেখলাম আপনি একটা ইম্পর্টেন্ট রোলে, ইউ সেন ওয়াও আই হ্যাভ গট হিউজ নেটওয়ার্ক। 10 বছর পরে মনে হচ্ছে আরো বড়। মানে এখন আমি বলবো যে এখন আমি কারোর কাছে আমি কিন্তু ওই টাইপ, আই ডোন্ট নো হাউ টু পুট ইট, আমি কিন্তু এখন যেখানে যাই যে কোনো অর্গানাইজেশনে একটা না দুটো আমার পরিচিত লোক আছে, এন্ড সামহাউ দে রেসপেক্ট মি। সো এইটা কিন্তু আমার কাছে মানে একটা বড় পাওয়া, এবং এটার রেজাল্ট হচ্ছে ওই যে আপনি বললেন কন্টিনিউয়াস নেটওয়ার্কিং ক্রিয়েটস ইউর ওন ব্র্যান্ডিং, এন্ড দ্যাট ব্র্যান্ডিং অলসো হেল্পস ইউর ওন অর্গানাইজেশন যেখানে আমি কাজ করবো। সো ইট ওয়ার্কস ইন মেনি ওয়ে। সো আমি বলবো যে নেটওয়ার্কিং ইজ ক্রিটিক্যাল এলিমেন্ট অফ ইউর ওন ব্র্যান্ডিং। হ্যাঁ, এখন আমি যদি নেটওয়ার্কিং করতে গিয়ে আমি উল্টাপাল্টা কথা বলি, উল্টাপাল্টা কাজ করি, ইট উইল ওয়ার্ক এজ এ নেগেটিভ ব্র্যান্ডিং। বাট আমি যদি পজিটিভ ওয়েতে পজিটিভ মাইন্ড নিয়ে আমি কাজ করি এবং নেটওয়ার্কিং করি, ইট ওয়ার্কস এ হিউজ ব্র্যান্ড ভ্যালু হিসেবে কাজ করে। এটার সঙ্গে আবার একটা কানেক্টেড কোয়েশ্চেন চলে আসছে মাধব ভাই, সেটা হচ্ছে যে ধরেন এই যে নেটওয়ার্কিং, হ্যাঁ, নেটওয়ার্কিংটাকে মানুষ আবার বিভিন্ন ভাবে এক্সপ্লেইন করে। ফর এক্সাম্পল লাইক আমি মাধব ভাইয়ের সঙ্গে আমি এখন নেটওয়ার্কিং করছি বা দেখা হলো কোথায়, সো ওরা সবসময় একটা গিভ অ্যান্ড টেক মাইন্ডসেট নিয়ে নেটওয়ার্কিংটা করে। এই যে মানে মাইন্ডসেটটা, এইটাকে আপনি কিভাবে ই করেন? এটা হচ্ছে বিগ নেগেটিভ। ওই মাইন্ডসেট নিয়ে যদি করি, লেট মি টেল ইউ ওয়ান থিং, লিডার্স আর ভেরি স্মার্ট। কে আমার সাথে গিভ অ্যান্ড টেকের অ্যাটিটিউড নিয়ে আসতেছে আর কে আসতেছে না, তখন কিন্তু আই অলসো সুইচ মাই টিউন অ্যাকর্ডিং টু দ্যাট। আমি যখন বুঝবো রিপন আমার কাছে আসছে একটা ধান্দা নিয়ে, হ্যাঁ, তখন কিন্তু আমি একটা দুইটা ডায়লগের পর আমি বুঝে যাই, তখন আমিও কিন্তু দেখবো যে হোয়াট আমার কি নেওয়ার আছে রিপনের কাছ থেকে, তখন আমি কিন্তু সুইচ করে ফেলবো। বাট ওয়ান থিং আই নেভার ডু টু ডিসরেসপেক্ট এনিওয়ান। যে আসবে যতক্ষণ আমি কথা বলবো, সুন্দর করে কথা বলবো, রেসপেক্ট দিব, তারপর হয়তো বা রিলেশনশিপ যদি দুজনের সাথে কানেক্ট হয়, ওয়েল অ্যান্ড গুড, বাট মানে নেভার টু ক্লোজ এ রিলেশনশিপ। অনেকে আমাকে বলে তুমি এর সাথে কেন মিশতেছো, অনেক সময় আমাকে অ্যাডভাইস আছে, মানে অনেক কন্ট্রোভার্সিয়াল লোকের সাথে আমার নেটওয়ার্কিং আছে, সম্পর্ক আছে। হ্যাঁ, আমার কাছে কেউ ছোট বড় না। এখন আমাকে কোশ্চেন করতে তুমি এই লেভেলে এসে তুমি ওর সাথে মিশতেছো, আমি বলছি আমার তো মিশা এক জিনিস, আর তার সাথে খারাপ বা নেগেটিভ কিছু করা আরেক জিনিস। as long as I have control in me and আমার ক্লিয়ার যে আমি কোনো খারাপ কাজ করব না, যে কারোর সাথে আমি মিশতে পারি, আমার তো মিশতে তো কোনো অসুবিধা নাই। সো আমার ফিলোসফি হচ্ছে ওটা, ওপেননেস এবং রেসপেক্ট এভরিওয়ান as nice as possible. ফ্যান্টাস্টিক। মানে আমরা দুইটা জিনিস তো কনফার্ম পেলাম আপনার কাছ থেকে এই ছোট্ট আলোচনায়। ফার্স্ট অফ অল হচ্ছে যে সিলেকশন যেটাই হোক, ফর এক্সাম্পল আপনি অ্যাকাউন্টিং এ গেছেন, সায়েন্স থেকে কমার্সে আসছেন, বাট আপনি ওটাকেই ওন করেছেন ফাইনালি। নাম্বার 2, আপনি আইডেন্টিফাই করেছেন যেটা লিডারদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আপনি আপনার কাছ থেকে যে সেলফ অ্যাওয়ারনেস, আপনি নিজেই নিজেকে আইডেন্টিফাই করেছেন যে maybe I'm an introvert, so I have to overcome this introvert kind of attitude. And third thing হচ্ছে যে আপনি বললেন যে the key point of being extrovert or any positive thing সেটা হচ্ছে networking. The more network বলে না, network is your net worth kind of thing. Absolutely. So now এখান থেকে যদি আমি এখানে একটা জিনিস বলি, নেটওয়ার্কিং উইথ পজিটিভ মাইন্ড, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাহলে কিন্তু ইট মাইট ওয়ার্ক আদার ওয়ে অ্যারাউন্ড। রাইট, মারাত্মক কথা বলেছেন। নাও এখানে একটা জিনিস আমি যেটা আপনার ইসে দেখলাম যে আপনার জার্নিটা কিন্তু শুরু হয়েছে আপনি যে এন্টারপ্রেনার হবেন, বাট আপনি কর্পোরেটে চলে আসলেন, এখানে ভাবির একটা ইনফ্লুয়েন্স ছিল। তো নাও আপনি এখন কিন্তু ধরেন 2010-এ আপনি রবিতে গেলেন সিএফও থেকে আপনি সিও হলেন, এন্ড দেন 2016-এ গিয়ে আপনি সিইও হলেন। হোম গ্রাউন্ড সিইও ট্যাগ পেলেন আপনি, এবং বাংলাদেশের যারা হোম গ্রাউন্ড সিইও বলে তাদের মধ্যে ইউ আর দ্য পায়োনিয়ার। এই ট্যাগ লাইনটা আপনার কাছে কেমন লাগে, বা আমরা এখন কি হোম গ্রাউন্ড সিইও জার্নিতে কোন জায়গায় আছি? মানে আমি এটা যেভাবে দেখি, অফকোর্স যখন এটা নিউজটা বের হলো তখন কিন্তু যে রিয়াকশন আমি দেখেছি নিউজ পেপারে, তখন আমি মালয়েশিয়াতে পোস্টেড ছিলাম, ইট ওয়াজ নেভার আই এক্সপেক্টেড, ইট ওয়াজ সো ওভারওয়েলমিং। মানে এটা আমার ইমাজিনেশনের মধ্যে বা প্ল্যানে কোথাও ছিল না। অফকোর্স একটা স্টেজে গিয়ে যখন আমি ইউনিলিভার ছাড়ি, ওয়ান অফ দ্য রিজন ওয়াজ যেহেতু আমি সিএফও লেভেলে পৌঁছে গেছি, নেক্সট আমি সিও হওয়া দরকার, যেটা ইউনিলিভারের ওই সময় আর সম্ভব ছিল না।
সো দ্যাট অ্যাম্বিশনটা কিন্তু আমি বলবো যে রবি আক্সিয়াটা আমি যখন জয়েন করি 2010 সালে, আমাদের একজন গ্রুপ লিডার ছিলেন তানসির জামাল ইব্রাহিম, হি ওয়াজ এ গ্রেট লিডার। মানে আমি একটা এমএনসি থেকে আরেকটা রিজনাল এমএনসিতে যাচ্ছি, অ্যান্ড ওই ধরনের লিডার দেখে আই ফেল্ট দিস ইজ দ্য অর্গানাইজেশন টু বি ইন, অ্যান্ড হি টুক ফুল ওনারশিপ অফ মি। আমাকে যে গ্রুম করা, আমাকে কিন্তু আমি 2010 সালে জয়েন করি, 12 সালে আমাকে বলা হয় মাত্র তোমাকে আমরা সিও হিসাবে গ্রুম করব, এবং ওনারা কিন্তু আমার পিছনে ইনভেস্ট করা শুরু করলো। অ্যান্ড আমার একবার 2014 সালে অপরচুনিটি হয়েছিল সিও হওয়ার, সামা হয় না ফর হোয়াট এভার রিজন। উনি আমাকে বললেন আর একটু ধৈর্য ধরো, তোমাকে আমি জুসি ক্র্যাব বানাতে চাই। এই গল্প আমি অনেক জায়গায় শেয়ার করেছি। সো এইভাবে কিন্তু উনি আমাকে গ্রুম করলেন। ইভেন নট অনলি দ্যাট, উনি আমাকে প্রায় বছর দেড়েক ধরে উনি আমাকে গ্রুম করলেন, কারণ এত বড় একটা বড় কোম্পানিকে একটা নতুন লোককে সিও বানানো হবে, তাদেরও তো একটা রিস্কের ব্যাপার আছে। মানে আমি এই গল্পটা শেয়ার করছি সো দ্যাট আওয়ার লোকাল কর্পোরেটস ক্যান আন্ডারস্ট্যান্ড। আমার কিন্তু প্রায় বছর দেড়েক ধরে কোচিং করানো হলো। একজন জার্মান কোচ ছিল আমার প্রায় বছর দেড়েকের মতো, মাইকেল ক্লুয়েনা। প্রথমে প্রতি 2 সপ্তাহে, পরে প্রতি মাসে রিগারাস কোচিং এর মাধ্যমে এন্ড কাউন্সেলিং এর মাধ্যমে আমার যেতে হয়েছে। এর মধ্যে আমাকে হার্ভার্ডে প্রায় 2.5-3 মাসের একটা কোর্সে পাঠানো হলো। দ্যাট ওয়াজ এ কমপ্লিট আই ওপেনার। আরো বিভিন্ন ধরনের কোর্সে, হার্ভার্ড বিজনেস স্কুলে 2.5-3 মাস, মানে গ্লোবালি সবচেয়ে বেস্ট এক্সিকিউটিভ কোর্স যেটাকে ধরা হয়, ডিজাইন ফর সিও অ্যান্ড টু বি সিওস। এই যে ওনারা আমার পিছনে ইনভেস্ট করলেন, তারা কিন্তু আমাকে রেডি করে সামনে দিলেন। 2 বছর ডেলি হয়েছে, ফাইন, বাট এই যে একটা কোম্পানি আমাকে যে তৈরি করলেন, আই মাস্ট থ্যাংক দেম, যারা ওই সময় ছিল, আমাকে অপরচুনিটি দিয়েছেন, আমার পিছনে ইনভেস্ট করেছেন, এন্ড তারপরে কিন্তু আমাকে এই পজিশনে আসতে সাহায্য করলো। আমার যে প্রাইড মোমেন্ট আমি বলবো, নট সো মাচ আই ওয়াজ এ ফার্স্ট হোমগ্রোন সিও। হোমগ্রোন সিও হয়ে একটা বিজনেসকে টার্ন অ্যারাউন্ড করে একটা পজিশনে নিয়ে চলে আসা, এক্সিট ওয়াজ নট এ গ্রেট এক্সপিরিয়েন্স, বাট আমি বলবো যে 5 বছর যে সিও ছিলাম, উই অ্যালং উইথ দ্য টিম উই ট্রান্সফর্ম দ্য বিজনেস বিগ টাইম। লস থেকে প্রফিটে নিয়ে আসা, আইপিও করা, মার্জার করা, ন্যাশনাল টিমের সাথে অ্যাসোসিয়েশন করা, ব্র্যান্ডিংকে অন্য লেভেলে নিয়ে যাওয়া, ডুয়েল ব্র্যান্ড স্ট্র্যাটেজি, মানে সো মেনি থিংস উই হ্যাভ ডান অ্যাজ এ টিম। অ্যান্ড আমি মনে করি ওই পার্টটা ইজ মোর ইম্পর্টেন্ট, যে দ্য সাকসেস উই ডেলিভার্ড ফর রুবি। রুবির যে নেমটাকে হাউস হোল্ড ঘরে নিয়ে যাওয়া, এটা হিউজ। সো আমার কাছে মনে ওইটা হচ্ছে মোর স্যাটিসফাইং মোমেন্ট দেন ফার্স্ট হোমগ্রোন সিও। দ্যাট ওয়াজ ওভারওয়েলমিং। আমি যেটা বললাম, পিপলের মানে রেসপন্স, আমার কাছে মনে হচ্ছে লোকজন আমাকে ওন করতেছে আর কি। আই থিঙ্ক। এবং আমরা আরেকটা জিনিস দেখেছি আপনার লিডারশিপে বা ইন ইয়োর টেনিয়ার, ইউ অলসো হেল্পড লট অফ ইয়াং স্টার্টআপস, যাদেরকে মানে ফ্রম ইয়োর সিইও লিডারশিপ নার্চার করেছেন। এই মাইন্ডসেটটা যে মানে একজনকে নার্চার করা বা একজনকে সাপোর্ট দেওয়া ফ্রম আ বিগ অর্গানাইজেশন, কর্পোরেট কালচারে, যেটা খুব একটা কমন না। এটা আমি বলবো যে এই ক্রেডিটটা আমি দিই। আমার মনে আছে আমরা একবার প্রতি বছর আমাদের একটা বার্সেলোনাতে একটা ফেয়ার হয়, ওইটার পরে ওই তানসির জামাল ইব্রাহিম এই ধরনের উনি বিভিন্ন প্রোগ্রাম করতেন। আইএমবি, যে সুইজারল্যান্ডের একটা ইউনিভার্সিটি আছে, ওরা আমাদের টপ 20 ম্যানেজার আক্সিয়াটার, ওদের জন্য একটা স্পেশাল 3 দিনের প্রোগ্রাম আয়োজন করে, লিডারশিপ প্রোগ্রাম, যেটা আমরা আইটিকে ফোকাস করে, হাউ টু এমব্রেস টেকনোলজি অ্যান্ড এমব্রেস আইটি ইনটু ইউর ডে টু ডে লাইফ। এটা ওয়ান্ডারফুল একটা প্রোগ্রাম, 3 বছরের, আমাদের লন্ডনে হয়। ওইখানে একটা জিনিস, একটা ইউজ কেস প্রেজেন্ট করেছিল একটা সুইডিশ কোম্পানি, আমার নামটা মনে নাই। ওখানে দেখালো যে এটা করতে গেলে তোমার একটা জিনিস করতে হবে, ডেভঅপ টিম তৈরি করতে হবে নিজেদের। তোমার ডেডিকেটেড ডেভেলপ টিম থাকবে। আমরা যে ট্রেডিশনাল আইটি টিমকে দিয়ে যে সবগুলো কাজ করাতে চাই, সেটা হয় না। দে আর টু বিজি উইথ দ্য ডে টু ডে স্টাফ। রিয়েল যে আমাদের ফিউচারিস্টিক যে অ্যাম্বিশন গুলো থাকে, ওটার জন্য ছোট ছোট ক্রস ফাংশনাল ডেভেলপ টিম তৈরি করে দিলে ইউ ক্যান ডু ওয়ান্ডার। সো এখন ওইখান থেকে আমি ফার্স্ট আইডিয়াটা আসছে, আচ্ছা আমার তো একটা ডেভেলপ টিমটা করতে হবে। সেকেন্ড যে আইডিয়া আসে, ওরা বলছে ডেভেলপ টিম করতে গেলে দে হ্যাভ টু হ্যাভ এ স্টার্ট আপ মাইন্ডসেট। যখন এই স্টার্ট আপ মাইন্ডসেটের কথা বললো এবং ওদের কিছু ইউজ কেসের কথা বললো, তখন আমি বললাম যে আচ্ছা আমার তো স্টার্ট আপ শিখতে গেলে আমি তো রুবিদের ভিতরে থেকে স্টার্ট আপ শিখতে পারবো না। আই হ্যাভ টু ডু সাম স্টার্ট আপ এক্সপেরিমেন্ট। ওইখান থেকে কিন্তু যে আর ভেঞ্চারের যে থিঙ্কিংটা আসে, আমি কিন্তু ওই কোর্সে বসে বসে
এটা করি। হ্যাঁ, it was not pure 100% my idea. আমি ওই কোর্স থেকে আমি এটাকে চুরি করে নেই। হ্যাঁ, আমি এটা বাংলা শিখে করবো। এসে কিন্তু আই স্টার্টেড ওয়ার্কিং অন ইট। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি স্টার্ট আপ করবো, আগে তো আমার নিজে শিখতে হবে স্টার্ট আপের ইকোসিস্টেমটা কি। আমি প্রথম বললাম যে আচ্ছা প্রথম আরভেঞ্চার 1 আমি করবো আমার এমপ্লয়ীদের জন্য। সো উই রান এ কম্পিটিশন, এটা করে আমরা ওখানে আমার মনে হয় 6টা বা 7টা আইডিয়া আমরা নিলাম এবং এটা আমরা নার্চার করি। অ্যান্ড ওখান থেকে 2টা এখনো খুব সাকসেসফুলি রান করতেছে। ওইটা করার পর তখন বললাম নাও উই আন্ডারস্ট্যান্ড এ বিট, নট সো মাচ আর স্টার্ট আপ। তখন আরভেঞ্চার 2.0 শুরু করলাম। তখন এটা হচ্ছে ন্যাশনাল ইভেন্ট, আমি থাকতে শুরু করেছিলাম আরভেঞ্চার 3.0, বাট পরে এক্সিকিউশন হচ্ছে পরে। সো আমরা কিন্তু এই যে স্টার্ট আপের জার্নিটা শুরু করলাম, দ্যাট ট্রেমেন্ডাসলি হেল্প রবি টু শোকেস দ্যাট রবি ইজ এ ট্রুলি এ ডিজিটাল কোম্পানি। অ্যান্ড স্টার্ট আপ স্পেসটা মানে তারপর আমরা যেটা করলাম 4G লঞ্চে উই মেনটেন দ্য লিড। যতদিন আমি ছিলাম উই আর নট দ্য মার্কেট লিডার, বাট 4G তে কিন্তু উই মেনটেন মার্কেট লিডার। এই যে ইমেজটা চেঞ্জ করে দেওয়া এইসব অ্যাক্টিভিটির মাধ্যমে, আর আমরা তো বলি জ্বলে ওঠেন আপন শক্তিতে, আমাদের মেইন ডায়লগ ছিল। এটা তো আসলে তো আমাদের ইয়াং জেনারেশনদেরকে নিয়ে, আমি যদি ওদের সাথে কানেক্ট না করতে পারি। আর একটা ছিল আমাদের এয়ারটেল ব্র্যান্ড, এটা কোয়াইট এ ইউথ সেন্ট্রিক ব্র্যান্ড। সো এই যে অনেকগুলো দেখলে আপনারা দেখতেছেন একটা স্পোরেডিক ইভেন্ট, হ্যাঁ, কিন্তু আমার কাছে ছিল এটা ইন্টিগ্রেটেড। মানে আই ওয়ান্টেড টু অ্যাচিভ লিডারশিপ ইন ইউথস মাইন্ড। এয়ারটেল এন্ড রবি ইজ উইথ ইউ অলওয়েজ। সো ওই দিক দিয়ে একদিকে কানেকশনটা ভালো হচ্ছে, আরেকটা হচ্ছে ওয়ান্টেড টু ডেভেলপ এ ডিজিটাল ব্র্যান্ড, রবি অ্যাজ এ ডিজিটাল ব্র্যান্ড। সো ওই দিক দিয়ে আমরা কানেক্ট করতে পারতেছিলাম। সো ইট ইজ এ ইকোসিস্টেমের একটা খুব সুন্দর একটা ম্যাপিং হয়ে সামনে এগোচ্ছিল। ফ্যান্টাস্টিক। নাও আপনার যেহেতু আপনি ইকোসিস্টেমের কথা বললেন, স্টার্টআপ ইকোসিস্টেম বা এন্টারপ্রেনার ইকোসিস্টেম বা কর্পোরেট কালচারের একটা ইকোসিস্টেম, ধরেন আমি যদি এখানে 3-4টা জিনিস যদি আমি এখানে রাখি, লিডার, লিডারশিপ, টিম অ্যান্ড অর্গানাইজেশন। সো অনেক সময় দেখা যায় কি যে এই যে 4টা লিডার, লিডারশিপ, টিম অ্যান্ড অর্গানাইজেশন, এইটার মধ্যে অনেক সময় আপনার অ্যালাইন থাকে না, মানে সেটা আই ডোন্ট নো, মানে এই ইকোসিস্টেম অনেক সময় কাজ করে না, স্পেশালি ইন লোকাল অর্গানাইজেশন গুলোতে। এটার জন্য একটা মোস্ট ক্রিটিক্যাল জিনিস হচ্ছে কমিউনিকেশন। এই 4টাকে আমি যদি কানেক্ট করতে হয়, আমার কমিউনিকেশন ইজ এক্সট্রিমলি ক্রিটিক্যাল, অ্যান্ড কমিউনিকেশন উইথ লট অফ অনেস্টি। আমি যখন আমার লিডারকে দেখব কথা মিথ্যা কথা বলতেছে, আরেক ধরনের লিডার আছে কোনো কথাই বলে না, হ্যাঁ, আরেকজন আছে সেন্সিটিভ, কথা বলতে গেলে ভয় পায় আমি যদি কিছু উল্টা বলে ফেলি। আমি অনেক ধরনের লিডারই দেখছি, এবং এই ধরনের কোনো লিডারেরই মানে এই 3টা যে টাইপের বললাম, যখন এই ধরনের লিডার কোনো লোক দেখবে, সে তার উপরে কনফিডেন্স পাবে না। অ্যান্ড লিডারদেরকে আমার মেসেজ হচ্ছে একই, তুমি যতই মানে নিজেকে চালাক মনে করো, তুমি 1বার 2বার 3বার মিথ্যা কথা বলো, আশেপাশের লোক তুমি বুঝে যাবে অ্যাজ এ লিডার ইউ আর নট অনেস্ট। 2 নম্বর হচ্ছে ইউ আর হাইডিং সামথিং, ইউ আর সিক্রেটিভ, ইউ আর নট শেয়ারিং। একটা কথা আমরা কিন্তু ছোটকাল থেকে শিখি, শেয়ারিং ইজ কেয়ারিং। আপনি যদি শেয়ার না করেন তার মানে কি, ইউ আর নট ট্রাস্টিং ইউর টিম। ওইটাও কিন্তু ওরা বুঝতে পারবে, ইউ ডোন্ট ওন দেম, দে উইল নট ওন ইউ। সো এইভাবে কিন্তু ডাইনামিক্স গুলো কাজ করে। এন্ড কমিউনিকেশনটা আমি কেন বলতেছি ইম্পর্টেন্ট, এটা ধরলাম যে এটা হচ্ছে একটা সাইড। আরেকটা সাইড হচ্ছে হাউ এফেক্টিভ কমিউনিকেশন ক্যান বি। আমি আমার একটা লেখাতেও লিখেছি, আমি আমার লিডারশিপ কোর্সে সবসময় এক্সাম্পলটা আনি। সেটা হচ্ছে ধরেন যে একটা গল্প আছে, সর্দারজি আপনার বলল, মানে সর্দারজি তার 25th ম্যারেজ ইউনিভার্সিটি তার ওয়াইফকে নিয়ে ক্যান্ডেল লাইট ডিনারে নিয়ে গেছে। সো নিয়ে ওয়াইফ একটু শিক্ষিত, পোয়েটিক, সে তার ইয়েকে জিজ্ঞেস করে হাজব্যান্ডকে, টেবিলে বসছে তো, প্লিজ পাস অন দ্যাট ওয়াইন মাই ডিভাইন, খুব পোয়েটিক হতে বললো। সর্দারজি মনে করলো আচ্ছা আমার ওয়াইফ এত সুন্দর করে আমাকে অ্যাপ্রোচ করছে, আমার একটা এই ধরনের একটা সুন্দর একটা অ্যাপ্রোচ লাগবে। সো সে বললো প্লিজ পাস অন দ্যাট রুটি মাই মোটি। সো নেক্সট সিনটা হচ্ছে মানে দ্য জার্নালিস্ট ফাউন্ড হিম ইন দ্য হসপিটাল। তারপরে ভাই আপনি কি হয়েছে, কি ঘটনা, আপনি হসপিটালে চলে আসছেন? বলেছেন আমি আসলে বলতে চাইছি মতি বলতে আমি বলছি মতি পাল, হ্যাঁ, কিন্তু অ্যাজ ইউজুয়াল আমার ওয়াইফ আমার এই কমিউনিকেশনটা বুঝে নাই। এটা হচ্ছে কস্ট অফ মিসকমিউনিকেশন। অ্যান্ড কস্ট অফ পজিটিভিটি যদি বলি, আমার এক বন্ধু লন্ডনে থাকে, সে বুয়েটের স্টুডেন্ট, তাকে আমি ফোন করে বললাম দোস্ত কি করস?
সে বলেছে দোস্ত আমি আই এম বিজি উইথ aqua ট্রিটমেন্ট অফ মেলামাইন আয়রন অ্যান্ড স্টিল আন্ডার এ কনস্ট্রেন্ট এনভায়রনমেন্ট। তখন কি হবে মাইন্ডটা, ও নিশ্চয়ই সাংঘাতিক একটা সিরিয়াস কোনো কাজ করতেছে, হতে পারে নোবেল প্রাইজ কন্টেস্টে সে নাম লেখায় ফেলবে। কিছুক্ষণ আলাপ করার পর বোঝা গেল সে বেসিক্যালি ওয়াজ ডিশ ওয়াশিং আন্ডার দ্য সুপারভিশন অফ হিজ ওয়াইফ। সো এই যে দুইটা এক্সাম্পল, কমিউনিকেশন, একটা কমিউনিকেশন পুরো ওস্ট করে দিল, ইট ক্যান ডিস্ট্রয় ইউর ক্যারিয়ার রাইট ইন দ্য রং প্লেস। এই ধরনের একটা কমিউনিকেশন যদি হয়, ইট ক্যান ডিস্ট্রয় ইউর ক্যারিয়ার। আরেকটাতে এই ধরনের পজিটিভ মানে স্মার্ট কমিউনিকেশন করলে খারাপ জিনিসকে ভালো মনে হবে। সো আই থিঙ্ক ফর এক্সাম্পল দ্য ডিশ ওয়াশিং, সেটাই। সো আমার কাছে মনে হয় যে কমিউনিকেশন ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ইন এনি লিডারশিপ। আমি বলবো যে কোয়ালিটির মধ্যে, এবং এটা আমি বলবো ইট ইজ নট অনলি ফর লিডার্স, ইভেন যারা জব অ্যাসপায়ারেন্ট তাদের প্রত্যেকের কিন্তু কমিউনিকেশন সাইডটাতে ইমপ্রুভ করতে হবে। ওটা না করলে কিন্তু ইভেন ক্রিয়েটিং ফার্স্ট হ্যান্ড ইমপ্রেশন উড বি ভেরি ডিফিকাল্ট। নাও কমিউনিকেশন দিয়ে খুব চমৎকার ভাবে বললেন। নাও কোয়েশ্চেন আসে এটা যে ধরেন এই যে লিডারশিপের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি যে ধরেন টিম, ইটস আ হাই পারফর্মিং টিম, বাট মেবি দে আর নট অ্যালাইন্ড। সো আপনার কাছে কি মনে হয়, টিম অ্যালাইনমেন্ট অর জাস্ট পারফর্মিং? Team alignment is must. I think without team alignment, you will not get the best performance. It's very simple. When our মনে আছে আমি যখন রুবিতে জয়েন করি 2010 সালে, it was a complete silo organization. But you cannot create an impact in the organization if you don't understand other part of the business. একটা production manager doesn't understand the pain of sales manager or even the finance manager. Finance manager looks at certain part of it. So এই ক্ল্যারিটি যদি না থাকে, টিম আন্ডারস্ট্যান্ডিং বিল্ড আপ হবে না, এবং টিম কমিটমেন্ট, টিম অ্যালাইনমেন্ট না হলে বিগার গোল অফ দ্য অর্গানাইজেশন অ্যাচিভ হবে না, ইম্পসিবল। নাও আমরা একটু ইসে চলে আসি, হিউম্যান সাইড অফ লিডারশিপ। মানে অনেক সময় দেখা যায় যে বাংলাদেশের মতো দেশ যেখানে মানুষের সংখ্যা অনেক অ্যান্ড মাইন্ডসেটও ডিফারেন্ট, এবং অর্গানাইজেশনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অর্গানাইজেশন, আপনি যেটা বলেন অর্গানাইজেশন একটা বিজনেস ফোকাস, সেই সময় ধরেন আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে ধরেন আনসার্টেনটি বা ভোলাটিলিটি, এই বিষয়গুলো খুব প্রচুরই করে। সেই ক্ষেত্রে অনেক সময় লিডারশিপ ট্রেডগুলোকে মানে ফোকাসে রাখা যায় না, বলা হয় যে নো ইউ হ্যাভ টু ব্রিং দ্য রেভিনিউ অর প্রফিট। এই সমস্ত ক্ষেত্রে লিডার অনেক সময় মানে একটা হচপচ সিচুয়েশনে পড়ে যায়। আমার কথা হচ্ছে, লুক, লিডারশিপ ইজ ইন্ডিভিজুয়াল থিং। ফার্স্ট অফ অল আমার কিছু ট্রেড থাকতেই হবে, যেটা আমি লিডারশিপ ট্রেডে বলি। একটা হচ্ছে ইউ হ্যাভ টু সিজ দ্য ফিউচার, আপনার মানে সামনের অপরচুনিটি দেখতে পারতে হবে। আরেকটা হচ্ছে অ্যাবান্ডন দ্য পাস্ট। আমাদের একটা কমন মিস্টেক অফ লিডার্স হচ্ছে, আমি আগে ওই জায়গায় একটা ভালো কাজ করছি, নতুন অর্গানাইজেশন আমি আবার এটা রিপিট করি। দিস ইজ ভেরি রং। এটা কারণটা কি, যে পাস্ট সাকসেস রিপিট করার চেষ্টা করে তার মানে হচ্ছে হি ইজ নট এ রিস্ক টেকার, হি ইজ এ রিস্ক অ্যাভার্সার। বিউটিফুল। মানেটা হচ্ছে, ভাই আমি আগের সাকসেসটা যদি আমি এখন করতে চাই, কনটেক্সট তো আলাদা। আমি ধরেন একটা ইউনিলিভার একটা ভালো কাজ করছি, আমি এখন এসে রুবিতে যদি এটা করতে চাই, বাট রুবি ইজ এ ডিফারেন্ট অর্গানাইজেশন, ডিফারেন্ট ইন্ডাস্ট্রি। ওইটা আমি করছি 2005 সালে, এখন হচ্ছে 2015 সাল, 10 বছর পার হয়ে গেছে, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে। সো এই অ্যাবান্ডন দ্য পাস্ট ইজ আরেকটা ইম্পর্টেন্ট থিং। থার্ড হচ্ছে ডাইভার্সিটি অফ থিঙ্কিং, হ্যাঁ, ডাইভার্সিফাইড থিঙ্কিং, এবং ইউ হ্যাভ টু ওয়ার্ক উইথ এ ডাইভার্সিফাইড সেট অফ পিপল। আর আরেকটা যেটা একটু আগে আলাপ করলাম, টিম অ্যালাইনমেন্ট, দ্যাট ইজ অলসো এক্সট্রিমলি ক্রিটিক্যাল। সো এই 4-5টা কোয়ালিটি আপনার যদি না থাকে, আপনার আজকালকার দিনে ওই ট্রেডিশনাল লিডারশিপ কালচার দিয়ে আপনার হবে না। আর আরেকটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট বিহেভিয়ার এজ এ লিডার, যেটা আমাদের অফেন আই ফাইন্ড ইট মিসিং, সেটা হচ্ছে ডিবেট অ্যালাউ করে না। ডিবেটটাকে বেয়াদবি হিসেবে আমাদের সমাজে ধরা হয়। এটা কিন্তু মডার্ন লিডারশিপ কালচারে ভেরি নেগেটিভ থিং। আপনার মানুষের কথা শুনতে হবে। শুনেন, আই ডোন্ট হ্যাভ অল দ্য নলেজ ইন মাই, মানে আমাদের একটা আছে, আমি সব জানি, এটা নিয়ে কিন্তু শুধু এই সমস্যা বাংলাদেশে না। আমি একটা লেখা লিখেছি কিছুদিন, আমার কয়েক মাস আগে,
ডেইলি স্টারে পাবলিশ হয়েছে, খুবই মজার। এটা হচ্ছে হার্ভার্ডে একটা রিসার্চ করা হয়েছিল। যারা আপনাকে একবার যখন আপনার মাথায় ঢুকে যাবে আই এম এন এক্সপার্ট ইন মাই লাইন, এদের কিছু প্রবলেম ইনহেরিট করে ফেলে তারা। একটা রিসার্চ করা হয়েছে, তাকে ধরেন আপনাকে 10টা কোশ্চেন দেওয়া হয়েছে, দি আইডেন্টিফাইড এক্সপার্ট ইন ডিফারেন্ট ডিসিপ্লিন। বলা হয়েছে ভাই এই 10টা আইটেম তোমার কি ফ্যামিলিয়ার কিনা। ধরেন আমি ফাইন্যান্স লোককে 10টা ফাইন্যান্সিয়াল টার্মস দেওয়া হয়েছে, টেকনোলজির লোককে 10টা টেকনোলজি টার্মস দেওয়া হয়েছে। প্রত্যেকে টিক দিছে 10টাই সে জানে। ইন রিয়েলিটি 2টা টার্মে কোনো এক্সিস্টেন্সই নাই। হ্যাঁ, বুঝছেন? সো তার মানেটা কি? ওয়ান্স ইউ হ্যাভ এ এক্সপার্ট ট্যাগ ইন ইউর নেম, আমি যেটা জানি না সেটাও আমি বিশ্বাস করা শুরু করে আমি জানি। And that could be disaster for the organizations. So এখান থেকে যদি আমরা লার্নিংটা যেটা নেই, আমরা আসলে মনে করি আমি যখন সব জানতা ভাবটা আমার মাথায় ঢুকে যাবে, আমি কিন্তু অন্যের থেকে শোনার ক্ষমতাটা আমি হারায় ফেলি। অ্যাবসলিউটলি। এবং এটা কিন্তু খুব কমন। আপনি যখনই দেখবেন লিডার আমি দেখে খালি বক বক করতেই আছে, নিজেই কথা বলতেছে। অ্যাট টাইমস ইউ আর সাপোজ টু ডু ইট, দ্যাটস ফাইন, কারণ আমি একটা মেসেজ দিতে যাচ্ছি একটা গভর্নমেন্ট অর্গানাইজেশন। বাট জেনারেলি আমি অনেক লোককে পাই, আমি আমি এটুকু বলতে পারি, আমি এমন লোকের সাথে মিশছি, কথা বলছি, 2 ঘন্টা আমি তার সাথে সময় কাটাচ্ছি, আমি সুযোগ পাইছি 5 মিনিট। আমার এই কাজটা কিন্তু 10 মিনিটে হয়ে যায়। I have to listen for 1 hour 55 minutes to communicate for 5 minutes. এটা আমার একটা মন্ত্রী মহোদয়ের সাথে আমার একই ঘটনা ঘটছে। সো এই ধরনের লোক কিন্তু বাংলাদেশে প্রচুর। আপনার 2 আওয়ার্স এর মধ্যে 5 মিনিট ছিল প্রোডাক্টিভ তাহলে? তাও প্রোডাক্টিভ না। মন্ত্রী যেটা ঘটনা ঘটছিল তার বাসায় রাতে 1টা বেজে গেছে, 11টার সময় মিটিং শুরু হয়েছে। লাস্টে আমি না পড়ে আমি বললাম আমি আসলে এই জিনিসটা একটু আলাপ করতে চাচ্ছিলাম, এইটা এই আলাপ শুরুই হয়নি। আমি শুরু করতে গেছি, আচ্ছা, মানে 2-3 মিনিট বলা পরে আরে মাতাব এইসব জিনিস অফিসে আলাপ করবো, বাসায় কেন? তখন হয়তো বুঝতে পারেন। তাহলে প্রোডাক্টিভ যে বলে সেটা আমি প্রোডাক্টিভ বলবো না, যে কারণে আমি গেলাম, যে কথাটা কিন্তু কথা বলা শেষ পর্যন্ত হয় নাই। সো মানে মানে the other person, if that person is not focused on result, তখন আমাদের কিন্তু এইসব অনেক কিছু অ্যাজ এ লিডার সহ্য করতে হয়। এই জায়গাটা আমি অবশ্য মাস্টার করছি। যে একটা জিনিস আপনার সম্বন্ধে আমি মানে আমি যখন পডকাস্টে আমার যখন গেস্ট আসে, আমি চেষ্টা করি একটু গেস্টের সম্বন্ধে নিজেই একটু রিসার্চ করতে, জানতে, এবং আমি অনেককে জিজ্ঞেস করি যে আমি ওনার সাথে কথা বলবো, কি মনে হয় কোন ধরনের কোয়েশ্চেন করলে মাহতাব ভাইয়ের কাছ থেকে, ফর এক্সাম্পল মাহতাব ভাই, আমি কিন্তু আপনার সম্বন্ধে বলেছি এবং বলেছি, আমি আপনাকে শেয়ারও করলাম যে একজন আমাকে বলল যে মাহতাব ভাইয়ের লিডারশিপ স্টাইল যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো হি লাভস টু লিসেন, এন্ড দেন শুনবার পর উনি যেই ফিডব্যাকটা দেবে সেটাতে আপনার এটা হয়ে যাবে। সো নাও কোয়েশ্চেন ইজ, হিউম্যান সাইড অফ লিডারশিপ নিয়ে আমরা কথা বলছি, আপনার স্টাইলটা কি এক্স্যাক্টলি? যেই যিনি যে ফিডব্যাকটা দিচ্ছেন সেটা, নাকি ইউ ক্যান ডিফাইন ইওর? না, 4টা-5টা আমি যেটা বললাম, একটা জিনিস হচ্ছে আমার আপনার লিডারশিপ, আমার লিডারশিপ যেগুলো 4টা-5টা একটু আগে বললাম না, তার মধ্যে কতগুলো যদি এডিশনাল বলি, নো ডিবেট নো ডিসিশন। হ্যাঁ, সো আমি যদি আমার ডিসিশনে, ইম্পর্টেন্ট ডিসিশনে যদি ডিবেট না হয়, আমি ডিসিশন নিতাম না। আমার সিএক্সও টিমে যতজন ছিল আমি পুশ করতাম, ইভেন এইচআরকেও। এইচআর সাধারণত চুপচাপ থাকতো, আমি বলছি এইচআর না, ইউ হ্যাভ টু পার্টিসিপেট ইন দ্য ডিসকাশন। আমার কথা হচ্ছে মার্কেটিং নিয়ে, আই ইউজ টু ফোর্স আদার সিএক্সওস লাইক ওয়েদার ইট ইজ এইচআর অর ফাইন্যান্স টু পার্টিসিপেট ইন দ্য ডিসকাশন। কারণ আমার ফাইন্যান্সের লোক একটা প্রবলেম এক পার্সপেক্টিভে দেখবে, এইচআর এর লোক আরেক পার্সপেক্টিভে দেখবে, সাপ্লাই চেনের লোক আরেক পার্সপেক্টিভে দেখবে। ওয়ান্স আই হ্যাভ অল দ্য পার্সপেক্টিভ, আই এম নট মাস্টার ইন এভরিথিং, হ্যাঁ, বাট আমি যদি সবার পার্সপেক্টিভটা পেয়ে যাই, তখন কিন্তু আমার জন্য এনাফ ইনফরমেশন অন দ্য টেবল টু টেক দ্য বেস্ট ডিসিশন। অ্যান্ড ওদেরকে সুযোগ দিতে গেলে তো আমার কথা শুনতে হবে। সো এটা হচ্ছে, দ্যাট ওয়াজ মাই স্টাইল। হ্যাঁ, এবং এটা আমি শুধু মনে করি ইট ইজ মাই স্টাইল, অ্যান্ড আই অলসো লার্ন ফ্রম আদার্স। দোজ হু প্র্যাকটিস দ্যাট কাইন্ড অফ স্টাইল, দে ইভেন্চুয়ালি সাকসেস, এবং দ্যাট অ্যালাউজ আদার পিপল টু ট্রাস্ট ইউ। এবং তখন যে তার ডিসিশন নিচ্ছে, অনেকে কিন্তু মন খারাপ করে, বস আমাকে কথা বলার সুযোগই দিল না। অনেক সময় দেখা যায় তারা বলতে পারছে তার অপিনিয়নটা, এবং আমি নিচ্ছি কি না নিচ্ছি তারা বলে না, আচ্ছা আমি তো বলতে পারছি আমার পয়েন্ট অফ ভিউটা, তারপর বস যেটা মনে করে ভালো মনে করছে ওইটা নিচ্ছে। কিন্তু আমি যখন সুযোগ না দিব,
তখন কিন্তু একটা গ্রিভেন্স কাজ করে, Right. তখন ইউল স্টপ টকিং। তখন হয়ে দেখি এটা ট্রানজাকশনাল রিলেশনশিপ। আমি আপনাকে বললাম গো অ্যান্ড ডু ইট, ইউ জাস্ট গো অ্যান্ড ডু ইট উইদাউট এনি ওনারশিপ। আর যখন আপনি এই ধরনের ইয়েতে যাবেন, টেল মি ইউর ভিউজ, I listen to your views. Sometimes I take it, sometimes I don't take it. But you know, if I give a good rationale, he's going to take it. তখন হবে কি, it's a win-win situation. When you go for action, you have full commitment to that. And আমার দিক থেকে হচ্ছে কি, there is a mutual trust developed. Quality of delivery will be of different level. লাস্ট কোয়েশ্চেন, এই হিউম্যান সাইড অফ লিডারশিপে আপনি ফিডব্যাক, অ্যাপ্রিসিয়েশন, যেটা আমাকে অনেকেই মানে বিভিন্নভাবে বলে যে বর্তমান সমাজে ফিডব্যাক, অ্যাপ্রিসিয়েশন এই জিনিসগুলো পাচ্ছি না, হোয়াট ইজ ইউর অ্যাডভাইস? ফিডব্যাক নিতে না চাইলে আপনি কোথা থেকে পাবেন? আমি ফার্স্ট অফ অল আই এম লাকি, ইউনিলিভারে আমি যখন কাজ করি, আমার মনে আছে 95 বা 96 থেকে ওখানে একটা কালচার আছে, যে কোনো অ্যাপ্রেজালের আগে 360 ডিগ্রি ফিডব্যাক হয়, বস, পিয়ার্স, সাবঅর্ডিনেট। এটা আমি দেখছি আকজিয়াটা, রুবি আকজিয়াটা কালচারও এটা ছিল। হ্যাঁ, সো উই হ্যাড টু গো থ্রু দ্যাট প্রসেস। আমাদের ডিএনএটা ইমিউন হয়ে গেছিল ফিডব্যাক নেওয়া। ইভেন আমি বলবো যে আমি যখন সিও হই, এভরি কোয়ার্টার আমি আমার সিওকে ডাক দিতাম, 3টা কোশ্চেন করতাম ওদেরকে, ভেরি হোয়াট আই মাস্ট স্টপ। মানে এখানে সবে তো ডিপ্লোমেটিক, কিছু কিছু লোক আছে অনেস্ট উত্তর দিবে না। সো আপনাকে ফ্রেম করতে হবে ওইভাবে, কোন 2টা জিনিস আমাকে স্টপ করতে হবে, কোন 2টা জিনিস আমাকে স্টার্ট করতে হবে, এবং কোন 2টা জিনিস আমার নতুন করে মানে শুরু করতে হবে। মানে স্টার্টটা তো বললাম, 2টা বন্ধ, 2টা স্টপ, ইনোভেশনটা ওই সাইডে আমরা কি করতে পারি, এইভাবে 3টা কোশ্চেন। তার কারো কিন্তু বাঁচার কোনো উপায় নাই, আমাকে কিন্তু করতেই হবে। সো ওইটা করে আমি শুধু ওটা করতাম না, করে আমি আমার উইকলি ম্যানেজমেন্ট কমিটি মিটিং এ প্রেজেন্ট করতাম, দিস আর দ্য অ্যাডভাইসেস আই রিসিভ ফ্রম অল অফ ইউ। তখন ওইটা নিয়ে আবার আমাদের মধ্যে ডিসকাশন হইতো। এখন আমি যেহেতু সুযোগ দিচ্ছি লোকজনকে, এবং লোকজন দেখতেছে আই এম টেকিং ক্রিটিসিজম ওপেনলি, এবং আমি যখন টিমকে নিয়ে ডিসকাশন করতেছি, তখন কিন্তু একটা ওপেন কালচার তৈরি হয়ে যাচ্ছে। দে ডোন্ট মাইন্ড শেয়ারিং থিংস উইথ মি, এবং তখন হচ্ছে ওরা নিজেদের মধ্যে এই জিনিসটা প্র্যাকটিস করা শুরু করে। সো দ্যাট ইজ মাই স্টাইল অফ ওয়ার্ক। অ্যান্ড আমি মনে করি লিডার যখন ফিডব্যাক নেওয়া বন্ধ করে দিবে, তখনই তার গ্রোথ হওয়া বন্ধ হয়ে গেল। আই থিঙ্ক direct connection with the growth mindset. এখন এই জায়গাতে আমরা যখন আসি মাহতাব ভাই, ধরেন আলটিমেটলি আপনি তো একজন ডিসিশন মেকার, লিডারকে তো ডিসিশন নিতে হয়। আর ইউ অ্যান আইসক্রিম সেলার? No, I was an ice cream seller, right? You want to make happy everyone? I should try to make happy everyone. কিন্তু from your decision যেটা কারো পক্ষে গেল না, না, ওটা তো ভেরি ক্লিয়ার। আমি আজকে আমার কাছে আমার এক এক্স কলিগ আসছিল, হ্যাঁ, আই থিঙ্ক মেজরিটি অফ দ্য পিপল লাইকস মি, বাট দ্য গ্রুপ অফ পিপল হু ডাজন্ট লাইক মি, এইগুলো আমি এখনো বলে দিতে পারি। কারা? যারা অনেকে মনে করে দে আর নট কোয়ালিফাইড টু বি প্রমোটেড, হ্যাঁ, কিন্তু নিজের আমি বেস্ট ফিট। হ্যাঁ, ধরেন আমাদের এখানে 3জন লোক আছে, 3জনের মধ্যে আমার খালি প্রমোশন দেওয়ার সুযোগ আছে একজনকে। ওই সময় ওই ম্যানেজমেন্ট টিম ইনক্লুডিং সিও, ইফ দে বিলিভ ইউ আর দ্য বেস্ট পারসন, ইউ গেট প্রমোটেড। এন্ড অন্য 2জনও যদি মনে করে আমি কি রিপনের চেয়ে কোনো অংশ খারাপ নাকি, এটা ইন দেয়ার মাইন্ডসেট, দিস ইজ নট আওয়ার ভিউ। এখন ওরা দেখবে যে ওদের কাছে রিপন ইজ ইনকম্পিটেন্ট লোক আমার তুলনায়, দে বিকাম দেবদাস, তারা আনহ্যাপি হয়ে যায় এবং তারা এন্টি অর্গানাইজেশনাল অ্যাক্টিভিটি করা শুরু করে। এই যে মাইন্ডসেটটা, দ্যাট ইজ এরা কিন্তু এনিমি হয়ে যায়। যখন একটা লেভেলে গিয়ে তার মনে করে সিওর জন্য আমার প্রমোশনটা হয় নাই, উনি রং লোককে চুজ করছে, এরা কিন্তু কখনো আপনার ভালো চাইবে না, ভিতর থেকে ভালো চাইবে না, উপর থেকে কাজ করে যাবে। বাট ইউ গেট টু নো, সেও কি চাইবে যে আপনার এখানে এটার বিহাইন্ড দ্য ইস্যু, আপনার রিজন কি ছিল, এই রিজনিংটা ওরা রিজনিং করবে না। আমাদের বাংলাদেশে বা আমাদের সাবকন্টিনেন্টের মাইন্ডসেট, in everything they see what is there for me, is this guy then আমি কোনো বেনিফিট পাইছি কিনা। if I don't get any benefit, generally তাদের assumption of is not a good guy. আচ্ছা মাহতাব ভাই, আপনার এই যে লং ক্যারিয়ারে ধরেন আপনি একজনকে শুরু দেখলেন, আপনার কাছে কি কি দেখে মনে হয় যে না ও একদিন
টপ করবে, ওকে আমার নার্চার করা উচিত বা অর্গানাইজেশনে আমার ওকে বড় করা উচিত, আপনারা আসলে কি দেখে এই জাজমেন্টটা করেন যে আমার ওকে পিক করতে হবে এবং আমার নার্চার করতে হবে? ফর এক্সাম্পল আপনার ক্ষেত্রেও তো এটা হয়েছে, আপনি বললেন যে সিও হওয়ার আগে আপনার যে একটা রিগোরাস কোচিং এর মধ্যে দিয়ে গেছে, সো আপনি এটা হেল্পফুল হবে এই কোয়েশ্চেনটা এই কারণে বিকজ এখন যারা কর্পোরেটে আপনার থ্রাইভিং করছে তাদেরও জানাটা দরকার যে হোয়াট টু ডু হোয়াট নট টু ডু। এটা কিন্তু আমি বলবো এটা ইট হ্যাজ টু বি অ্যাডভাইস হ্যাজ টু বি টেকেন উইথ কেয়ার। আমার একটা আমাকে কি ইমপ্রেস করে, যে ছেলেটা আমার কাছে আজকে আসছিল সেও তার সাথে কথা, ওর আমরা একটা জিনিস পছন্দ, আমার একজন পছন্দের কলিগ, সে যেটা বিশ্বাস করে সে সেটা বলে আমার সামনে, ইভেন ইফ ইট ইজ না এগেইনস্ট মাই ভিউ, মানে সে আমাকে কাউন্টার করে। মানে আমাকে ইমপ্রেস করতে গেলে আমি ফার্স্ট জিনিস হচ্ছে ইফ সামওয়ান কাউন্টার মাই আর্গুমেন্ট উইথ এ লজিক, দ্যাট ইমপ্রেসেস মি। মানে রিস্কি না এটা? না, আমি ওই জন্য বলছি আমার ক্ষেত্রে এটা হচ্ছে ওকে, বাট আমি উইথ কেয়ার, মানে আপনার বসকে যদি না বুঝে ইউ ট্রাই টু এক্সারসাইজ ইট, ইট কুড বি কাউন্টার প্রোডাক্টিভ। আমার ক্ষেত্রে দ্যাট এক্সারসাইজ মি ফার্স্ট। আচ্ছা, এই ছেলের বা মেয়ের গাটস আছে আমাকে চ্যালেঞ্জ করা, দ্যাটস এ বিগ প্লাস পয়েন্ট ফর মি। যার জন্য আমি বলি যে নো ডিবেট নো ডিসিশনস। হ্যাঁ, তারপর জিনিসটা আমাকে যেটা এক্সাইটমেন্ট করে সেটা হচ্ছে টিমকে নিয়ে চলা, ব্রিং পজিটিভ। থার্ড জিনিস হচ্ছে পজিটিভিটি। আমার যে কোনো অ্যাকশন ক্রিটিক্যাল টাইমেও আই হ্যাভ টু বি পজিটিভ অ্যাবাউট দ্য সিচুয়েশনস। এই তিনটে জিনিস আমাকে খুব ইমপ্রেস করে একটা মানুষকে। তার মানে একটা জিনিসটা আপনি খুব চমৎকারভাবে বললেন যে প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইউর বস ফার্স্ট। এটা অ্যাবসলিউটলি নো ইউর বস, নো ইউর বস। এখন বসের যদি তার অনেক কিছু পছন্দ না হয় বা তারপরেও তার জবটা দরকার বা জবটা করতে হবে, এই ক্ষেত্রে অনেকে বলে কি তাহলে কি আমি অয়েলিং করব কাইন্ড অফ থিং। আই নো দ্যাট দিস, এখানে নোয়িং ইউর বস নিয়ে আমি একটা আর্টিকেল লিখেছিলাম। হ্যাঁ, এটা একটা আচ্ছা, আমি অন্য জায়গায় এটা শেয়ার করেছি। সেটা হচ্ছে একটা বসের যদি একটা প্রোফাইলিং করেন আপনি, এটা প্রোফাইলিংটা হবে এরকম, বেস্ট ইন টার্মস অফ লাইকেবিলিটি, মানে একটা বসের লাইকেবিলিটি থাকে, আর একটা হচ্ছে কম্পিটেন্সি, মানে হাই অন কম্পিটেন্সি হাই অন লাইকেবিলিটি। ইফ ইউ আর হাই অন বোথ, এটাকে বলে লাভেবল স্টার ক্যাটাগরিতে। লাভেবল স্টার মানে অসম্ভব ভালো একজন, মানে সুপার স্টারের মতো কর্পোরেট অ্যাঙ্গেলে, এটাকে বলে লাভেবল স্টার। ইফ ইউ আর হাই অন কম্পিটেন্সি লো অন লাইকেবিলিটি, তাকে বলে কম্পিটেন্ট জার্ক। মানে হচ্ছে ইউর কম্পিটেন্সি দ্য টপ, বাট কেউ তোমাকে পছন্দ করে না। একটু আগে আমরা বললাম যে অ্যাকাউন্টসের লোক, ইঞ্জিনিয়ার্স, এদেরকে কিন্তু খুব একটা মানে মানুষ পছন্দ করে না। তারা মানে তাদের নিজস্ব দুনিয়াতে থাকে, তারা কাজে কামে খুব ভালো। ইঞ্জিনিয়ার্স নোজ অ্যাবাউট ইঞ্জিনিয়ারিং, দে হ্যাভ টেকনিক্যাল নলেজ। অ্যাকাউন্টেন্ট নোজ দ্যাট অ্যাকাউন্টিং ভেরি ওয়েল। সো কম্পিটেন্সি দিক দ্যাট টপে, বাট নো ওয়ান লাইকস দেম। এদেরকে বলে কম্পিটেন্ট জার্ক। আরেকটা হচ্ছে লাভেবল ফুল, হাই অন লাইকেবিলিটি, সবাই পছন্দ করে কিন্তু কম্পিটেন্সি, জবের যে কম্পিটেন্সি দরকার ওইটা সেরকম নাই। এদেরকে বলে লাভেবল ফুল। লাভেবল মানে লাভেবল, সবাই পছন্দ করে। আপনি দেখবেন যে অফিসে গেলে দেখবেন তাকে ঘাড়ে আছে, চা খাইতে গেছে, আচ্ছা ওর সাথে গাড্ডা মারি গিয়ে একটু, লোকটা খুব মজা মজা জোকস ক্র্যাক করে। হ্যাঁ, হি ব্রিংস পিপল টুগেদার। আর আরেকটা হচ্ছে যে যেটা একদম ইনকম্পিটেন্ট ইনকম্পিটেন্ট, ওদের তো আমরা কথা নাই বললাম। সো এখন ইন এ অর্গানাইজেশন ইউ নিড অল কাইন্ড অফ বসেস। ইউ নিড অ্যাট টাইমস লাভেবল ফুল। এই যে আমরা একটু আগে আলাপ করলাম না সাইলো অর্গানাইজেশনে, সাইলো অর্গানাইজেশনে যদি আমাদেরকে সবাইকে একসাথে নিয়ে আসতে হয়, উই নিড দিস লাভেবল ফুল, বিকজ ওয়ান্স হি স্ট্যান্ডস আপ ফর রিজন, তখন টেকনোলজি মার্কেটিং সবাই কিন্তু এক জায়গায় চলে আসবে। সো ইউ নিড দ্যাট কাইন্ড অফ লিডার when organization is going through a crisis because of the silo mentality of that organization, তখন কিন্তু তারা খুব ভালো রোল প্লে করতে পারে। কম্পিটেন্ট যার দরকার কখন, when you are in a deep crisis, financial crisis বা বড় ধরনের ক্রাইসিস চলতেছে, holding the fort is the most critical priority, তখন কিন্তু you need a competent যার। But of course the best combination হচ্ছে যেটা আমরা বললাম লাভেবল স্টার। লাভেবল স্টার মানে সে কম্পিটেন্ট প্লাস। এখন অ্যাজ এ সাবঅর্ডিনেট আমার বুঝতে হবে আমার যে বসটা আছে কোন ক্যাটাগরি। লাভেবল স্টার হলে তো ইউ আর ভেরি লাকি, কম্পিটেন্ট যার করলে ইউ নো হাউ টু হ্যান্ডেল হিম, অ্যান্ড লাভেবল ফুল হলে ওরা কিভাবে হ্যান্ডেল করতে হবে। সো দ্যাট উড বি মাই গাইডেন্স।
Now, এখনকার যে সেগমেন্টটা হবে অনেক কিছু আজকে আমাদের অডিয়েন্সরা আমি জানি জানবে, সো আমরা লাস্টের দিকে একদম চলে আসছি। সো র্যাপিড ফায়ার কিছু কোয়েশ্চেন করি আপনাকে, জাস্ট আপনার ভেতরকার চিন্তাটা বোঝার জন্য। ধরেন অনেক সময় আছে যে ধরেন আপনাকে যদি ফার্স্ট একটা কোয়েশ্চেন করি যে which one you prefer, চা না কফি? কফি। কফি, why? ইস বাংলা যেটা বলে করা। হ্যাঁ। আপনি কি সকালের মানুষ না রাতে? সকালের। বা প্রোডাক্টিভ টাইম কোনটা আপনার কাছে মনে হয়? সকালে 7টা থেকে 10টা। 7টা থেকে 10টা একটা টাইম যেটা আমি ঘরে বসে কাজ করি। এই সময় কি কাজ করেন মোস্টলি? আমার যত পেন্ডিং কাজ টাজ থাকে আমি সকালে যে নামাজ টামাজ পড়ে কোনো মাঝে মধ্যে ঘুমাই, বা আমি তখন থেকে কাজ করি 9টা 10টা পর্যন্ত, অফিসে যাওয়ার আগ পর্যন্ত। আমি দ্যাট ইজ টু মি ইজ দ্য বেস্ট প্রোডাক্টিভ টাইম। 7টা থেকে 10টা। আর আমার ব্রেন কাজ করা শুরু করে আরেকটা টাইম হচ্ছে 5টার পরে, বিকেল 5টার পর। এটা ফানি জিনিস, বাট ওকে। আচ্ছা, এক্সেল শিট না হোয়াইট বোর্ড? হোয়াইট বোর্ড। ওকে। সফলতা না স্বীকৃতি? সফলতা। হাউ ডু ইউ ডিফাইন দিস? সফলতা যেটা আমি একটু আগে আমরা আলাপ করছিলাম রবিরা, যে 5 বছর আমরা যখন সাকসেসফুলি আমরা মার্জার করলাম, ইটস নট অ্যাবাউট কে আমাকে রিকগনিশন। আমি তো বেস্ট সিইও অ্যাওয়ার্ড কখনো পাই নাই, and I'm not bothered about it, I never wanted it. That was not my part of my ambition. অনেক সিইও অ্যাওয়ার্ড আমরা দেখি আশেপাশে, অনেক আমাকে অ্যাপ্রোচও করছে, কিছু অ্যাডভার্টাইজমেন্ট দেন আমি দিয়ে দিব। সো দ্যাট ওয়াজ নট নেভার এনকারেজড মি। কিন্তু আমি যখন সাকসেসফুলি একটা পর একটা মাইলস্টোন আমরা অ্যাচিভ করলাম অর্গানাইজেশনের জন্য, দ্যাট ইজ দ্য সফলতা। আমি জানি আর আমার সাথে যারা কাজ করছে মানে অনেকে বাইরের থেকে তারা দেখছে। সো দ্যাটস টু মি দ্য সাকসেস। আমি একটা স্ট্র্যাটেজি নিলাম, স্ট্র্যাটেজি সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করলাম। I think that's what you need as a corporate leader. Achha, how do you celebrate your maybe small or big success? How do you celebrate? You always celebrate with your team. আমার ফ্যামিলির সাথে আমরা যখনই কিছু করি, ছোট ছোট ইস্যু নিয়ে আমরা সেলিব্রেট করি টিমের সাথে। মানে আমি যতদিন ছিলাম ইউনিলিভার বলেন, রুবিতে বলেন, celebration was part of the culture. কারণ when you are tough on task, you have to be equally generous in terms of celebration. Wow. কারণ এটা ইট হ্যাজ টু বি অপোজিট। কারণ আমি যেটা বলি অনেক সময় ইউ হ্যাভ টু টাফ অন ইউর টাস্ক, when I expect you to do something, you have to deliver it. আপনি যদি কনসিস্টেন্টলি ডোন্ট ডেলিভার ইট, দেন ইউ আর নট দ্য রাইট পারসন ফর দ্যাট অর্গানাইজেশন। সো আমি যখন ইউ আর পুটিং প্রেশার অন ইউ টু ডেলিভার, যখন ইউ ডেলিভার দেন ইউ হ্যাভ টু ডু সেলিব্রেট ইন সিমিলার প্রপোর্শন, সো দ্যাট ও আরেকটা গোল অ্যাচিভ করে নিয়ে আসে। অ্যাবসলিউটলি। আচ্ছা, একদিনের জন্য যদি আপনি শিক্ষক হন, কোন বিষয়ে পড়াবেন? আমি এই মুহূর্তে যদি হয়, আই ওয়ান্ট টু এআই কে সারা বাংলাদেশে আমি কিভাবে স্প্রেড করে দিতে পারি। কারণ এআই ক্যান ইমপ্রুভ দ্য প্রোডাক্টিভিটি অফ আওয়ার হিউম্যান রিসোর্সেস মিনিমাম বাই 40% উইথ 2 to 3 months কোর্সে। এআই ড্রিভেন লিডারশিপ নিয়ে আপনার কাছে ছোট্ট করে শুনতে চাই, যেহেতু আপনি এআইটা নিয়ে আসছেন। আমার পরবর্তী কোয়েশ্চেন ছিল, বাট আপনি নিয়ে আসছেন। সো এই পার্টিকুলার সেগমেন্টে একটু এআই ড্রিভেন লিডারশিপটা নিয়ে জানতে চাচ্ছি। অনেকে বলছে আমার লিডারশিপকে নষ্ট করে দিচ্ছে, মানুষকে এলিমিনেট করছে, এই ধরনের যে বাজ ক্রিয়েট করা। আমার বাংলাদেশে এআই লিডারদের কিনে যদি ফার্স্ট কথা বলতে হয়, দে ডোন্ট ইভেন আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ এআই। আমি এখন যদি না বুঝি আমি কিভাবে এআই নিয়ে অ্যাকশন নিব। এআই গিয়ে আপনি যদি একটা ইয়াং জেনারেশনকে জিজ্ঞেস করেন, আমি যদি আমি নিজস্ব এক্সাম্পল দিই, আমি সিএম এর বিভিন্ন কনফারেন্সে, অ্যাকাউন্টেন্টদের কনফারেন্স, গ্লোবাল কনফারেন্স, রিজনাল কনফারেন্স, লোকাল কনফারেন্স, সব জায়গায় আমি কোশ্চেন করছি, ভাই হাউ মেনি অফ ইউ ইউজেস এআই, এনি অফ দ্য এআই টুল? অ্যাভারেজ রেসপন্স ছিল 3 to 4%, বিলো 5% দেশের বাইরে। সেকেন্ড কোশ্চেন করছি, পেইড টুল কজন ইউজ করো? 2-3 জনও পাইনি, মানে ওটা 0.05% হবে। দ্যাট ইজ ওই লেভেলে। আমি যখন একই কোশ্চেন করছি, আমি ঢাকায় একটা প্রোগ্রামে বিগার একটা স্টুডেন্টদের, ভাই তোমাদের মধ্যে ইউজেস কত? 99% হাত উপরে। ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কন্ট্রাস্ট। এখন আমাদের লিডার যারা সিও সিএক্সও লেভেলে বসে আছে, তারা ভাবে তারা এআই বুঝে, ওই আমাদের এই পডকাস্ট শুনে বা নিউজ পেপারে কিছু আর্টিকেল পড়ে, আসলে তাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিংই নাই। দ্য আন্ডারস্ট্যান্ডিং দ্যাট তার জুনিয়র এমপ্লয়েড আছে, তার সেটা নাই। Therefore, they don't have clarity how to embed AI into the culture of that organizations and drive productivity for the organization. AI is a tool.
to drive productivity. Right. AI is not a tool to take away job, but at a transition period, এটা অনেক ধরনের it will definitely disrupt the আমি আমার ছেলেকে বুঝাই, he is in the job market, আমি তাকে বলি AI, if you know AI, it will help you to sustain your job or get a job. If you don't know AI, you are likely to lose a job to someone who knows AI. So এটাই হচ্ছে আমার কাছে AI definition. Ignoring AI is the last thing that anyone can do. Ignoring AI মানে আমি দেখে না কি হয়, দেখার সময় না, you have to get into it right now. We are already late. সুপার। লাস্ট কোয়েশ্চেন আপনার কাছে, তিনটা সেগমেন্টে আমাদের এই পডকাস্টটা সাধারণত দেখবে those who are in now in the university level, হয়তো তাদের জব মার্কেট হবে 2026 to 2028 এর ভেতরে, সো এটা একটা সেগমেন্ট। আর একটা হচ্ছে যারা আর্লি স্টার্টার কর্পোরেটে তারা কাজ করছে এখন, অ্যান্ড তারা মাহাতাব ভাই হতে চায়। আর লাস্ট সেগমেন্ট হচ্ছে 40+ ধরেন, যারা একটা সময় তাদের লেগেসি শো করেছে, বাট তারা এখন আসলে একটু থ্রাইভিং এ আছে, মানে একটু চিন্তায় আছে যে আমি আসলে কোন দিকে আমাকে নিয়ে যাব, নতুন জেনারেশন চলে আসছে, নতুন টার্ম জেনজি চলে আসছে। এই যে তিনটা ক্যাটাগরি আমি বললাম, ওদের জন্য আপনার কাছ থেকে অ্যাডভাইস। প্রচুর এন্ট্রি লেভেলের জব এলিমিনেটেড হচ্ছে, যেটা এখন এআই করে ফেলতে পারে। ইউ ডোন্ট নিড এ নিউ ম্যানেজমেন্ট ট্রেনি অর ক্লার্ক অর ওই টাইপের রোল। সো উই আর গোয়িং থ্রু ট্রানজিশন, নতুন জব ক্রিয়েট হচ্ছে, বাট এই জবটা চলে যাচ্ছে, এটা একটা অ্যাঙ্গেল। এখন জিনিসটা আমি যেটা বলতে চাচ্ছি যে উই শুড নট বি ডিগ্রি ড্রিভেন। আমাদের দেশে মানে মনে হয় যে অনার্স মাস্টার্স না করলে লাইফে কিছুই অ্যাচিভ হলো না। আর আমাদের একটা মাইন্ডসেট আছে, ভাই আমি চৌধুরী বংশের, আবাদ সৈয়দ বংশের ছেলে, আমি কেমনে কার্পেন্টার হব বা আমি একটা মিস্ত্রির কাজ করব। আমি ওখানে একটা অ্যানালজি আনছি যেটা আমি অ্যাডভাইস করব, সেটা হচ্ছে ফোকাস অন ইউর স্কিল। পৃথিবীতে ছোট বড় স্কিল বলতে কিছু নাই, একটা জব কখনো যাবে না যেগুলো আমরা হাতে করি। ব্রিক লেয়ারিং এর কাজ, আমরা রাজমিস্ত্রির কাজ, আমার মনে হয় আমাদের ইউনিভার্সিটি বা এডুকেশন সিস্টেমের একটা রোল আছে না? ডেফিনেটলি আছে। ইউনিভার্সিটি হচ্ছে একাডেমিক, সিজিপিএ ড্রিভেন ইউনিভার্সিটি গুলো। দ্যাটস হোয়াট আই এম সেইং, উই হ্যাভ টু চেঞ্জ দ্য টোটাল। আমার মতে আমাদের এডুকেশন সিস্টেমটা কমপ্লিটলি চেঞ্জ করার দরকার আছে। এখানে স্কিল ড্রিভেন হতে হবে। তাহলে কথা বলতে একটা স্কিলের অস্ট্রেলিয়ার কথা বলি। অস্ট্রেলিয়াতে ওরা করে কি ক্লাস 8 পর্যন্ত একজনকে অবজার্ভ করে। আপনি কি ইউনিভার্সিটির ডিগ্রিকে আদৌ ক্যান বি মিনিংফুল সামথিং বা আপনার জব হইতে পারে কিনা। ওরা যখন দেখতেছেন ইউ ডোন্ট ফিট ইনটু দ্যাট, তখন আপনাকে সাদা সাদা অপশন দেওয়া ভোকেশনাল ট্রেনিং। ইউ টেক সার্টেন ভোকেশনাল সাবজেক্ট, উইথ ইট ইজ কমার্স, আইটি, সাইবার সিকিউরিটি, তখন তাকে আপনাকে একটা স্পেশালাইজড যাদের নিয়ে যাচ্ছে। আচ্ছা ফাইন, নট এভরিওয়ান হ্যাজ টু বি ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট। এবং ওদের সুবিধাটা কি, ওদের জব হচ্ছে ডাইরেক্ট। অস্ট্রেলিয়া ভোকেশনাল ট্রেনিং যেটা বলে ওরা যেটা করে কি, ওরা ইন্ডাস্ট্রির সাথে বসে ঠিক করে আগামী 5 বছরে কোন এরিয়াতে তোমার কতগুলো জব লাগবে, ওই অনুযায়ী তারা কোর্স ডিজাইন করে, ওইভাবে তারা কোর্সগুলো অফার করতেছে এবং পুশ করতেছে স্কুল লেভেল থেকে যেন তারা ওই ট্র্যাকে চলে আসে। ইউ থিঙ্ক কত ডিসিপ্লিন। তার মানে আর ইন্টারেস্টিংলি ডেভেলপ কান্ট্রিতে এই কার্পেন্টার প্লাম্বাররা earns 3 to 4 times more than a EEE engineer. Thank you. In fact, I'm a TEF graduate. Wow, that's excellent. So, আপনি আমার বিষয়কে প্রমোট করলেন। Thank you so very much. Now, মাধব ভাই, thank you. আপনার কাছ থেকে আমরা অনেক কিছু আসলে জানতে পেরেছি। স্পেশালি আমি বলবো যে আজকের এই পডকাস্টে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, যেটা আমার একটা কোয়েশ্চেন ছিল, যে এই যে হোম গ্রোন CEOs এর ক্ষেত্রে যে হ্যাকটা আপনি আসলে দিলেন, ইট ইজ ফ্যান্টাস্টিক। নাও আমি, দ্যাট ইজ ইয়োর ক্যামেরা, ওখানে আপনাকে আমার অডিয়েন্সরা দেখছে। নেক্সট 60 seconds is yours. Give them something from your experience so that they can take it and work on it from now. আমি 2-3টা পয়েন্ট বলবো। একটা হচ্ছে অলওয়েজ বি পজিটিভ, care about people, not only what matters to you. যারা বিপদে থাকে তাদেরকে আমরা পজিটিভ মাইন্ডে হেল্প করব এবং allow debate, focus on skill and less focus on degrees, এবং be a good human being. আজকে না হলে কালকে রিকগনিশন আসতে বাধ্য, and always challenge status quo, মানে
ওই ওল্ড ট্রেডিশনাল থট মাস্ট বি ইগনোর অ্যান্ড অলওয়েজ লুক এট দ্য ফিউচার 5 ইয়ার্স হরাইজনে কি কি অপরচুনিটি আসছে, এই অপরচুনিস্টিক মাইন্ডসেটে আমরা ডেভেলপ করতে পারি, কেউ আমাদেরকে আটকে রাখতে পারবে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো ভেরি মাচ মাহমুদ ভাই, থ্যাংক ইউ সো ভেরি মাচ।